নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা একটি উপন্যাস জঙ্গল, আজকের তৃতীয় পর্ব। ভোর না হইতেই হাতির চিৎকারে ঘুম ভাঙিয়া গেল। মনে পড়িল গত রাত্রে বাঘের খবরের কথা। বিছানার পাশেই ব্রিচেস রাখিয়াছিলাম। পড়িয়া রাইফেলের নল ও ঘোড়া পরীক্ষা করিয়া লইলাম। তাড়াতাড়িতে সিগারেটের টিন লইতে ভুল হইয়াছিল। ফিরিয়া দেখি টিনটি স্থানভ্রষ্ট হইয়াছে। সর্বাগ্রে মনে আসিল দুশ্চরিত্র কেটার কথা। রূপার সিগারেট কেস, সোনার বোতাম, তাহার অত্যাচারে ব্যবহার করা ছাড়িয়া দিয়াছি। উক্ত দ্রব্যগুলির অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করিলে সে কিছুমাত্র দ্বিধানা করিয়া বলিত, চল গিয়া। জড় পদার্থ ইচ্ছামতো চলাফেরা করিতে পারে। অবিশ্বাস করিবার সাহস ছিল না। হয় সে চাকরি ছাড়িয়া দিবার ভয় দেখাইবে, নয় সময় মতো চা খাইতে পাইব না। কতদিন তাহাকে জবাব দেবার জন্য মনকে দৃঢ় করিতে চেষ্টা করিয়াছি, কিন্তু সফল হইতে পারি নাই। প্রতিদিনের সব কাজে তাহাকে না হইলে আমার চলিত না। দোষ যথেষ্ট থাকিলেও তাহার গুণও ছিল অনেক। কতবার সে বিপদ হইতে বাঁচাইয়াছে। চায়ে ভদ্রলোকদের নিমন্ত্রণ করিয়া ভুলিয়া গিয়াছি এবং সান্ধ্য ভ্রমণে বাহির হইবার জন্য প্রস্তুত হইয়াছি। এমন সময় কেটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেখাইয়া ভদ্র আইনের দণ্ড হইতে রক্ষা করিয়াছে। কৃতজ্ঞতার আতিশয্যে কতবার তাহাকে 1 মাসের পুরা মাহিনা বকশিস দিয়াছি, তথাপি অঙ্গার ধৌতকরণের ফলাফল এড়াইতে পারি নাই। বাহারি কামিজ কিংবা জুতা বেশি দিন ব্যবহার করিবার উপায় ছিল না। হঠাৎ যে কোনো সময় তাহার পছন্দ মতো একটি পরিয়া সেলাম ঠুকিলে আশ্চর্য হই না। জুতার প্রতি দৃষ্টি নিক্ষিপ্ত হইবার পর সন্দেহ করিতেছি ভাবিলে সে নির্বিকার চিত্তে বলিত, জুতা ফাট গিয়া, এবং সঙ্গে সঙ্গে মিলিটারি কায়দায় গোড়ালিতে গোড়ালি ঠুকিয়া সেলাম দিত। নিজের অজ্ঞাতে দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিত। কিছু বলিতাম না। সামান্য ভৃত্য এতটা প্রশ্রয় পায় কেন? প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ ছিল যথেষ্ট। প্রথম কারণ, আমাকে চালাইয়া লইতে পারেন এমন অভিভাবক কেহ ছিলেন না। দ্বিতীয় কারণ, বিবাহের বাজারে আমার দাম উঠে নাই। কেন বলিতেছি? বাল্যকাল হইতেই শিকার, কুস্তি ও ফুটবলে শরীরটি এমন আকার ধারণ করিয়াছি যাহার খ্যাতি কাঠখোট্টার ওপরে উঠিতে পারে নাই। তদুপরি সময়ের আগেই বয়স নোটিশ পাঠাইয়াছিল, মাথার মধ্যস্থলে বিরাট টাকের দখল লইয়া। বোতলের পর বোতল ভিটেক্স শেষ করিয়াছি, কিন্তু টাকের ন্যায্য দখল হটাইতে পারি নাই। 2-1 গাছি নূতন চুল যে গজায় নাই তাহা বলিতে পারি না, কিন্তু বন্ধুর দল অত অল্প সংখ্যা ধর্তব্যের মধ্যে আনিতে রাজি হন নাই। আমি দোষ দেই না, কারণ তাহারা খালি চোখে দেখিতেন। চুল আমার নিজের, সুতরাং উঠিতেছে কিনা দেখিবার জন্য বৈজ্ঞানিক উপায় উদ্ভাবন করিয়াছিলাম। সামনে উজ্জ্বল বৈদ্যুতিক আলো রাখিয়া পিছনে সাদা কাপড় ঝুলাইয়া তাহার পর ঈষৎ মাথা হেলাইয়া ম্যাগনিফাইং গ্লাস ধরিলেই যে কোনো নিরপেক্ষ বিচারক দেখিতে পাইতেন নব দুর্বাদল সম কচিরা আগমনের আশ্বাস দিতেছে। কিন্তু এমন হতভাগার দেশ যে, কাহারও সহানুভূতি দেখাইবার সাহস নাই। পাছে কিছু একটা প্রস্তাব করিয়া ফেলি। বানপ্রস্থ অবলম্বন কিংবা পণ্ডিচারীর আশ্রমে ঢুকিবার ইচ্ছা আমার কখনো আসে নাই। পানি গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছি, কিন্তু বাঙালি শুকনো তরুণদের উৎপাতে কৃতকার্য হইতে পারি নাই। অস্থিসার শরীর, সাহেবী অনুকরণে বাংলা শব্দের বিকৃত উচ্চারণ ও সন্ধ্যাবেলায় ভোরের সুরের ওপর অমানসিক অত্যাচার তন্বীদের এমনভাবেই আকর্ষণ করিত যে আমার মতো প্রাচীনপন্থীর সেখানে ভিড়িবার উপায় ছিল না। অগত্যা নিরুপায় হইয়াই কেটার আশ্রয় গ্রহণ করিয়াছিলাম। বালিশের নিচে টাকা খুঁজিয়া না পাইলে কেটা শতপ্রবৃত্ত হইয়া আমাকে তিরস্কার করিয়াছে।
যদিও আমি নিশ্চয় জানিতাম টাকার বেগবান গতি কোন দিকে ধাবিত হইয়াছিল, তথাপি কেটা ভিন্ন গতি নাই। তাহাকে মিনতি করিয়া বলিলাম, সিগারেটের টিন পাইতেছি না। যেভাবে বলিয়াছিলাম তাহাতে পাথর পর্যন্ত গলিয়া যাইত। নেতারা এই টেকনিক জানিলে রাজনৈতিক আন্দোলনে কাজে লাগাইতে পারিতেন। উপস্থিত পাথর গলিল না বটে, কিন্তু কেটার মন ভিজিল। এদিক ওদিক তাকাইয়া টিনটি আমার সামনে রাখিয়া দ্রুত অন্য কাজে চলিয়া গেল। ভয়ে ভয়ে ঢাকনি খুলিলাম। যাহা ভাবিয়াছিলাম তাহাই ঘটিয়াছে। টিন প্রায় শূন্য। কিছু বলিলাম না। ইহার শোধ জঙ্গলে লইব ঠিক করিলাম। সেখানে বৎসকে বোলতার চাক, বিছুটি ও চোর কাটার সহিত নূতন করিয়া পরিচয় করাইয়া দিব। হাতিতে উঠিয়াই বলিলাম, মাইলং। ইচ্ছা ছিল তাড়াতাড়ি উঠিবার সময় কেটা যাহাতে আছাড় খায়, কিন্তু সে অবলীলাক্রমে লেজ ধরিয়া নারিকেল গাছে উঠার মতো পৃষ্ঠদেশ অতিক্রম করিল এবং রামা বলিয়া নিশ্চিন্তভাবে পিছনে গুছাইয়া বসিল। দুঃখ হইল। এই অকাল কুষ্মাণ্ডকে হাতি চড়া, ঘোড়ায় চড়া হইতে আরম্ভ করিয়া আরও কত কি অশোভনীয় বিষয় শিখাইয়াছিলাম কেন? অনেক অত্যাচার সহ্য করিয়াছি। নিজের শখের নানা দ্রব্য আমার বিনা অনুমতিতে তাহাকে ব্যবহার করিতে দিয়াছি। অবশেষে নেশার সামগ্রীর ওপরও তাহার দৃষ্টি। একটা ভালো রকম শিক্ষার ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হইতে পারিতেছিলাম না। কিছু দূর অগ্রসর হইয়াছি। পূর্বদিক ব্রাহ্ম মুহূর্তের সংকেত করিতেছে। এমন সময় রোখো রোখো চিৎকার শুনিতে পাইলাম। ফিরিয়া দেখি গৌরবাবু ক্ল্যারিওনেটের বাক্স বগলদাপা করিয়া মাথার উপর এক হস্ত রাখিয়া প্রাণপণ শক্তিতে আমাদের দিকে অগ্রসর হইবার চেষ্টা করিতেছেন। তাহার সহিত মাত্র কয়দিনের আলাপ। শিকার পার্টির তিনি একজন দর্শক। বয়স প্রায় আধ পাকার দিকে। মুখের আঁকাবাঁকা রেখাগুলি তাহার প্রমাণ দিতেছে। চুলের পারিপাট্যে তাহার অসামান্য দুর্বলতা ছিল। মেমেদের মতো পার্মানেন্ট কালার্সের সহিত অনেক দেশি স্টাইলে যোগ লাগাইতেন। একদিকে ময়ূরপঙ্খী পাখনা, যাহা ধীরে ধীরে পাতা কাটায় আসিয়া কপালের অনেকটা ঢাকিয়া ফেলিয়াছে। অপরদিকে খানিকটা ব্যাকব্রাশ থমকিয়া দাঁড়াইয়াছে। তাহার পর ঢেউয়ের পর ঢেউ, যাহা কানের কাছে সমুদ্র তটের মতো সমতল হইয়া গিয়াছে। সিথি লক্ষ্য করিলে বুঝা যাইত কতখানি ধৈর্য ও সহজলব্ধ সময় থাকিলে মানুষ এতটা সাফল্য লাভ করিতে পারে। মহাশিল্পী বটিসেলিও তুলির সূক্ষ্ম কাজে এত ভালো এফেক্ট আনিতে পারেন নাই। গৌরবাবু ছোট্ট একটি লাইন টানা রুলার, একপাত্র জল ও একটিমাত্র চিরুনির সাহায্যে এই অসাধ্য সাধনে সফল হইয়াছিলেন। রাত্রে ঘুমাইবার সময় তিনি নাকি মাথায় গামছা বাঁধিয়া শুইতেন, কতকটা পাতিয়ালার যোদ্ধাদের মতো। দ্রুত অগ্রসরকালীন মাথায় হাত রাখিয়াছিলেন কেন অনুমান করিতে পারিলাম। ভদ্রলোক ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন। হাতি থামিতে চায় না, কারণ সামনেই কুনকি চলিতেছিল। অবশেষে সামনের হাতি দাঁড় করাইতে বলিলাম। আমাদের হাতি ডাঙ্গস খাইয়া বসিল বটে, কিন্তু লেজের এমন উত্থান পতন আরম্ভ হইল যে পিছন হইতে উঠায় বিপদের আশঙ্কা ছিল। পাশ হইতে উঠিতে বলিলাম। বাঁশির বাক্সটা আগাইয়া দিলেন, কিন্তু মাথা হইতে হাত নামাইলেন না। এক হাতের সাহায্যে ওপরে উঠা অসম্ভব জানিয়া ভদ্রলোককে বাধ্য হইয়া ঝুলাইয়া তুলিলাম। দোদুল্যমান অবস্থাতেও তিনি চুল হইতে হাত নামাইলেন না। হাওদায় বসিয়া ভদ্রলোক হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, এমন জানলে কে আসত? জীবনে এই প্রথম তিনি হাতিতে উঠিলেন। জঙ্গল বলিতে ইডেন গার্ডেন্স ও কলিকাতার আশেপাশের বাঁশঝাড় ছাড়া আর কিছু দেখেন নাই। আমার হাতিতে অব্যবসায়ী উঠাতে কেমন একটা অস্বস্তি বোধ করিতেছিলাম। দাঁড়াইবার পূর্বে হাতি সামনের দুই পা সোজা করিতেই এমন একটি শব্দ উচ্চারণ করিলেন, যাহা মুমূর্ষু রোগীর শেষ কথা বলিয়া ভ্রম হয়। সমস্ত পৃষ্ঠের ভার হাওদায় ঠেসানো থাকিলেও হেলান দেওয়া রাইফেল এবং আমাকে জড়াইয়া ধরিলেন। জঙ্গলে ঢুকিবার পূর্বেই এই ঘটনা আমাকে দমাইয়া দিল। সেফটি ক্যাচ থাকিলেও গুলি ভরা বন্দুক লইয়া ভদ্রলোকের সহিত কিভাবে শিকার করিব চিন্তার বিষয় হইয়া উঠিল। হাতি দাঁড়াইতে ভদ্রলোক আমাকে ছাড়িয়া সোজা হইয়া বসিলেন
একটু নিরাপদ বোধ করিয়া জিজ্ঞাসা করিলেন, জঙ্গলে তো বাঘ থাকে? উত্তর করিলাম, বাঘ শিকারেই তো যাচ্ছেন। কি ভাবিয়া আবার প্রশ্ন করিলেন, চিড়িয়াখানার বাঘের চেয়ে বড়? বিরক্ত বোধ করিতেছিলাম। বলিলাম, কেমন করে জানব? ঘর থেকে মানুষ টেনে নিয়ে গেলে বুঝতে হবে মানুষ খেকো বাঘ আরও বড় হতে পারে। বিরক্তিপূর্ণ উত্তর শুনিয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিলেন। নূতন প্রশ্নের জন্য প্রস্তুত হইতেছেন মনে হইল। লক্ষণ খারাপ বুঝিয়া বলিলাম, যৌনপুরীটা বাজান, এখনও রোদ ওঠেনি, জমবে ভালো। উত্তর না পাইয়া অনুমান করিলাম অজানা বিপদের আশঙ্কায় তাহার তালু শুকাইয়া গিয়াছে। কেটাকে সোডা খুলিতে বলিলাম। সোডা পান করিয়া তিনি অনেক সুস্থ বোধ করিলেন। তারপর জোর তাড়া দিতেই বাক্সের অভ্যন্তরস্থিত যন্ত্রটি একটি পূর্ণাকার বাঁশির রূপ পরিগ্রহ করিল। বাল্যকাল হইতেই দেশি রাগরাগিনী শুনিয়া আসিতেছি। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও যান্ত্রিক আমাদের বাড়িতে বহুবার জলসা করিয়াছেন। সুতরাং আমাদের দেশি সুরের প্রতি পক্ষপাতিত্ব আসা স্বাভাবিক। ডায়নামোর কলকবজার মতো চাবিগুলির ঘাট বাঁধা থাকা সত্ত্বেও কিভাবে সুরের ক্রমবিকাশ হইবে বুঝিতে পারিতেছিলাম না। ধীমার তিনি আলাপ ধরিলেন, তানগুলি নির্ভুল সুরের ঢেউ তুলিল। মুগ্ধ হইলাম। মন উধাও হইল বন্দী রাজকন্যার সন্ধানে। পাষাণপুরী ভেদ করিয়া দেখিলাম মানুষ সুন্দরীকে প্রাণ ভরিয়া। প্রেমের সমস্ত দ্বার উন্মুক্ত হইয়া গেল। ভুলিয়া গেলাম আমার গন্তব্যস্থান, ভুলিয়া গেলাম পারিপার্শ্বিক আবেষ্টনীর কথা। প্রত্যক্ষ করিলাম রাজকন্যার দেহের পূর্ণতা। নীলাভ ওড়নার সচ্ছলতা প্রকাশ করিয়া দিল নিটোল স্তনাগ্র চূড়ার আভাস, নিতম্বের অপূর্ব লীলায়িত রেখা। ইতিমধ্যে কখন সোম আসিয়া পড়িয়াছে জানিতে পারি নাই। গৌরবাবু জিজ্ঞাসা করিলেন, কেমন লাগল? আমি সশ্রদ্ধভাবে তাহার দিকে তাকাইলাম। কেমন লাগিল ভাষার দ্বারা ব্যক্ত করি কেমন করিয়া? তুলনায় ভাগ্যহীনা বাংলার কথা মনে আসিল। আধুনিক তথাকথিত মার্জিতের দল কিভাবে সংস্কৃতির এত বড় অঙ্গকে ধ্বংসের পথে লইয়া চলিয়াছে। কথার প্রাধান্য সুরের নিজস্ব প্রকাশভঙ্গিকে কিভাবে নিস্তেজ করিয়া আনিতেছে। ফ্যাশনের প্রতাপ ছোটকে বড় করিবার জন্য কিভাবে তার বিষাক্ত লোল জিহবা বিস্তার করিয়া চলিয়াছে। মনে আসিল বাংলার কথা, যেখানে শক্তির অভাবে আর্টের আদর্শকে করে বিভৎস, সাধনার অভাবে সুরকে করে সোজা। শিল্পের ব্যভিচার সম্বন্ধে একের পর এক নির্লজ্জ আচরণ মনকে পীড়ন করিতেছিল। গৌরবাবু ঠেলা মারিয়া বলিলেন, আমরা এসে বললাম যে, অত কি ভাবছেন? তাহার কেশবিন্যাসের দিকে লক্ষ্য করিয়া কি ভাবিতেছিলাম বলিলাম না। দেখিলাম অদূরে একরাশ তাঁবু পড়িয়াছে, ছোট গ্রামের আয়তন জুড়িয়া। হাতি বসিবার পূর্বেই মনে পড়িল গৌরবাবুর আলিঙ্গনের কথা। এবার কিছু করিবার পূর্বেই তাকে জোর করিয়া চাপিয়া ধরিলাম। এখানে মই ছিল, নামিতে বিশেষ অসুবিধা বোধ করিলেন না। মাটিতে নামিয়া তিরস্কারের সুরে প্রশংসা করিলেন, ইস, আপনার গায়ে ভয়ানক জোর তো, কাঠটা ভেঙেছিল আরেকটু হলে। স্নান জলযোগ ইত্যাদি শেষ করিয়া আমরা রাজা বাহাদুরের ক্যাম্পে উপস্থিত হইলাম। মাটি হইতে উচ্চে প্ল্যাটফর্ম, তাহার উপর তাঁবু চড়ানো হইয়াছে। চারধারে লোহার শিক ঘেরা বারান্দা। তাঁবুটি ছোটখাটো কাপড়ের বাংলো বলিলে অত্যুক্তি হয় না। আমরা বারান্দা পার হইয়া আসরে উপস্থিত হইলাম। কাঠের প্ল্যাটফর্মের ওপর পারস্যদেশীয় গালিচা। এই ধরনের এত বড় গালিচা সুলভ নয়। কারুকার্যে কি অপূর্ব নিপুণতা! কার্পেটের দুরবস্থা দেখিয়া দুঃখিত হইলাম। সামান্য মাদুরের মতো ব্যবহৃত হইতেছে। গালিচার ওপর দুগ্ধ ফেননিভ ফরাস পড়িয়াছে। মধ্যস্থলে তানপুরা, দিলরুবা, সারেং, পাখোয়াজ, বায়া তবলা ইত্যাদি যন্ত্র। একটি হারমোনিয়ামেরও স্থান হইয়াছে। আতরের গন্ধে ঘর ভরপুর হইয়া উঠিয়াছে। বহুদিন পরে জুইয়ের রু মনকে কাঁচা করিয়া আনিতেছিল। মোটা জরির আচকান পরিয়া খানসামারা আতর, সোনালি তবকযুক্ত পান ও সিগারেট সরবরাহ করিতেছিল। তাহাদের নম্রতায় প্রভুর পুরানো চালের পরিচয় পাওয়া যায়। তেল অথবা লোহা বেচিয়া হঠাৎ টাকাওয়ালাদের বাড়িতে সচরাচর এই ধরনের খানসামা চোখে পড়ে না। আমার পাশে বসিয়াছিলেন রাজমাতুল
ও সদ্য বিলাত প্রত্যাগত এক তরুণ জমিদার। রাজমাতুলের শিকারে কোনো স্পৃহা নাই। ভাগিনা বাহাদুরকে হিংস্র জন্তুর গ্রাস হইতে আগলাইবার জন্য সঙ্গে আসিয়াছেন। রাজবাহাদুরের পিতা স্বর্গীয় মহারাজা জীবিত অবস্থায় তাঁবুতে বসিয়া এত মরাবাগ দেখিয়াছেন যে জঙ্গলে তাহাদের পিছনে ঘোরা প্রয়োজন বোধ করেন নাই। মামাবাবু আসলে লোকটি মন্দ নয়, কিন্তু নিরিবিলিতে কাহাকেও একবার পাইলেই নিজের খায়েন দায়েন সম্বন্ধে ব্যাখ্যা আরম্ভ করিতেন, এবং একবার আরম্ভ হইলে তাহা থামানো যাইত না। আমি এই বিপদে একদিন পড়িয়াছিলাম। তাহার পর একলা তাহার সামনে আর আসিতে সাহস পাই নাই। জমিদার সাহেব বিলাতবাসকালীন স্প্রিংযুক্ত কলের পারাবত মারিয়া হাত পাকাইয়াছিলেন, ফলে লক্ষ্য এমন অব্যর্থ হইয়াছিল যে বেগবান মোটরগাড়ি হইতে বিপরীত দিকে ধাবমান মৃগকে টেলিস্কোপিক রেঞ্জ হইতে বধ করিতে পারিতেন। ফাঁকা রাস্তায় মোটরগাড়ি ঘণ্টায় অনায়াসে 40 মাইল ছোটে। মৃগের গতিও তদপেক্ষা কম নয়। হরিণ মারা সাধারণ টোটা সেকেন্ডে 1000 গজ অতিক্রম করিতে পারে। সব কয়টির একত্র মিলন করাইতে হইলে দশমিক ভগ্নাংশের নির্ভুল হিসাবে কুলায় কিনা সন্দেহ। তথাপি তরুণ জীবটি এদিক দিয়া বহুবার কৃতকার্য হইয়াছিলেন। ভাবিতেছিলাম মহাভারতের অর্জুনের অসম্পূর্ণ শিক্ষার কথা। ভদ্রলোক বাঁচিয়া থাকিলে জমিদার সাহেবের নিকট আরও কিছু জ্ঞানলাভ করিতে পারিতেন। এতক্ষণ সকলেই রাজা বাহাদুরের অপেক্ষা করিতেছিলেন। তিনি প্রবেশ করিতেই আমরা উঠিয়া দাঁড়াইলাম। উঠিলেন না মহিলাটি। মিতাক্ষরা আইনের মতো জন্মসত্ত্ব লইয়া পৃথিবীতে আসিয়াছিলেন। সত্যটি উপস্থিত সম্মানের দাবি। নির্বিচারে নারীকে এই সম্মান দেওয়ার পিছনে অবলা অথবা দুর্বলের প্রতি দয়া লুকাইয়া নাই তো? নিমন্ত্রিতদের বসিতে বলিয়া রাজা বাহাদুর ওস্তাদকে ইঙ্গিত করিলেন। ইঙ্গিতের পিছনে আদেশ ছিল না, ছিল সশ্রদ্ধ অনুরোধ। সঙ্গীত আরম্ভ হইবার পূর্বে স্বহস্তে সোনার আতরদান শিল্পীর সামনে ধরিলেন। মেঘরাগের সহিত পাখোয়াজের গুরুগম্ভীর বলে সমস্ত তাঁবু ধ্বনিত হইয়া উঠিল। জাদুকরের সুর আমাকে মন্ত্রমুগ্ধের মতো অভিভূত করিয়াছিল। উপলব্ধি করিলাম নোংরা আমাদের সহিত ধ্রুপদের যোগ নাই। ঠুংরি গজল মনকে নাড়া দেয় বটে, কিন্তু তাহা ক্ষণস্থায়ী চঞ্চলতা মাত্র। ওস্তাদের গান থামিতেই তরুণ জমিদার কালো বিলম্ব না করিয়া অত্যন্ত রসালো সুরে বলিলেন, এবার মিস ক একটা গাইবেন। মিস ক স্থানীয় দেশি কালেক্টর দুহিতা, তখন সবে বাগদত্তা। ফিয়ান্সে সহ শিকার দেখিতে আসিয়াছেন। প্রথমে তিনি দেহবস্ত্র যথাসম্ভব অসংযত করিয়া লইলেন, তাহার ভ্রু উত্তোলন করিলেন। নিমেষে উহা আঁকিয়া বাঁকিয়া উদয় শঙ্করের মতো নাচিয়া লইল। বলিলেন, গান দেখুন, আমি জানি না। আমি মানিতে প্রস্তুত ছিলাম, কিন্তু যেভাবে তিনি হারমোনিয়ামের দিকে হেলিতেছিলেন তাহাতে বুঝিলাম ভদ্রোক্তিতে মহিলার নিজেরই বিশ্বাস নাই। গান অর্থে কতকগুলি শব্দের সমাবেশ ও শিল্পীর রসোপযোগী করিয়া প্রকাশ। শব্দ কিভাবে দেখা যাইতে পারে বুঝিতে পারিতেছিলাম না। তবে আধুনিক আর্টের স্রষ্টারা অনেক কিছুই নূতন করিতেছেন। প্রাচীন ও নূতনের টানাপোড়েনে গান ও সুর প্রত্যক্ষ করা যাইবে, তাহাতে আতঙ্কিত হইবার কি আছে? আমি কৌতূহলী হইয়া উঠিলাম। মহিলা গান ধরিলেন, সে কোন বনের হরিণ ছিল আমার মনে। খাস দিল্লির তবলচি, আধুনিকাদের সহিত কখনো সঙ্গত করে নাই। বাজাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিল। রাজা বাহাদুর সংকেতে প্রয়োজন নাই জানাইলেন, কিন্তু তবলচি সংকেত বুঝিতে পারিল না, অথচ কি বাজাইবে ঠিক করিতে পারিতেছিল না। অবশেষে বেপরোয়া হইয়া কাহারবার আশ্রয় লইল। গানের প্রাণবান গতি ইচ্ছামতো চলিয়াছে। মাত্রার বন্ধনে সে বন্দী হইতে চায় না। যদিও বা হঠাৎ গায়িকার অজ্ঞাতে তাল মিলিয়া যায়, পর মুহূর্তে ভাব তেজিয়ান হইয়া উঠে। ফলে সুর, তাল ও কথার মাঝে বিপ্লব আসিয়া পড়ে। কেহ কাহাকেও অধীনে আনিতে পারে না। একবার, দুইবার, তিনবার কপাল মুছিয়াও তবলচি সুর ও তালের দ্বন্দ্ব মিটাইতে না পারিয়া হতাশায় জিজ্ঞাসার সুরে বলিল, ইয়ে ক্যা সুর হ্যায়? তাহার পরই এক গ্লাস জল চাহিয়া বসিল। মিস ক গানও থামাইতে চান না, আমিও উঠিবার ফাঁক পাই না।
সঙ্গীতে যথেষ্ট আকর্ষণ থাকিলেও শিকারে অভিজাত সুলভ গোলমাল আমি কখনো পছন্দ করিতাম না। একটা বাঘ মারিতে 15টা হাতি, তাহার উপর যত রাজ্যের লোক, যেন বরযাত্রী হইয়া আসিয়াছি। আমার মতো বুনোর পক্ষে এই জাতীয় মৃগয়া সমর্থন করা কষ্টসাধ্য ব্যাপার। তথাপি রাজা বাহাদুরের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিতে পারি নাই। মেঘ রাগ আমার হিংস্র প্রকৃতিকে প্রায় ঠান্ডা করিয়া আনিয়াছিল। বনের হরিণ শুনিতেই অন্তরের বুনো সজাগ হইয়া উঠিল। ওত পাতিয়াছিলাম, একবার গান থামিলে হয়। হঠাৎ এক্সেলেন্ট ইত্যাদি বিশেষণের বর্ষণ হইতেই বুঝিলাম গান থামিয়াছে। কিন্তু ভয় ছিল, আবার ধরিতে কতক্ষণ। রাজা বাহাদুর অভ্যাগতদের লইয়া এত ব্যস্ত যে তাহার নিকটে যাওয়া অসম্ভব। অগত্যা তাহার অনুমতি না লইয়া ক্যাম্পের বাহিরে আসিলাম। খবরই অপেক্ষা করিতেছিল। কেটা এবং তাহাকে সঙ্গে লইয়া মৃত ব্যক্তিকে দেখিতে যাইব ঠিক করিলাম। আমার জন্য নির্দিষ্ট হাতিতে উঠিলাম। পিঠে গদি ছাড়া কিছু নাই। কিছু দূর অগ্রসর হইতেই জঙ্গল দেখিতে পাইলাম। অধিকাংশই শাল ও দৈত্যের মতো বটগাছ, নিচে উলু ঘাসের আগাছা। ঘাস শুকাইয়া একেবারে বাঘের গায়ের রং হইয়াছে। হাতিকে বেশিক্ষণ জঙ্গল ভাঙিতে হইল না। ভিতরে প্রবেশ করিতেই শকুনি উড়িতেছে দেখিলাম। বাঘে খাওয়া মানুষটিকে খুঁজিয়া বাহির করিতে সময় লাগিল না। অর্ধভুক্ত মৃত ব্যক্তিটি যেভাবে ফাঁকায় পড়িয়াছিল, তাহাতে বাঘের উপস্থিতি সম্বন্ধে সন্দেহ আসিল। বাঘ তো কখনো নিজের শিকার শকুনি ও শিবার ক্ষুণ্ণিবৃত্তির জন্য বাহিরে রাখিয়া যায় না। তবে কি জঙ্গল ছাড়িয়া পলাইয়াছে? অথচ খবরই বলিতেছে কাল রাত্রে এখানকার লোক বাঘের গর্জন শুনিয়াছিল। থাবার দাগ খুঁজিলাম, কিছুই দেখা যায় না। কাঠফাটা শুকনা মাটির জন্য সবই কেমন অদ্ভুত লাগিতেছিল। যাহাই হোক, সবের নিকটে ডোবার দিকে মুখ করিয়া বসিবার জন্য একটি গাছ ঠিক করিয়া আমরা ফিরিয়া আসিলাম। তখন সকলেই মধ্যাহ্নভোজনে বসিয়াছেন। এ দিকটায় বাদ পড়া ঠিক নয়। আমিও একটা কোণে বসিয়া পড়িলাম। বেলা দ্বিপ্রহর হইবে। আমরা জঙ্গলে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলাম। ইতিমধ্যে শিকার নীতির লঙ্ঘনের অপরাধ স্বীকার করার সুযোগ পাইলাম। রাজা বাহাদুর আমার দিকেই আসিতেছিলেন। সমস্ত শুনিয়া তিনি বলিলেন, আপনিই আসল শিকারী। তা দরকার হলে গাছেই থাকবেন। ও অভ্যাসটা তো আপনার অনেক দিনের পুরনো। আমি উত্তর করিলাম, রাজসংসর্গে আমার চরিত্র ও প্রকৃতির অনেক উন্নতি হয়েছে। তিনি নিতান্ত বালকের মতো হো হো করিয়া হাসিয়া উঠিলেন। অকস্মাৎ কালেক্টর দুহিতার দর্শনে যেন চাবুক খাইয়া নিজেকে সংযত করিলেন। কি দুরবস্থা! ভদ্র আইন প্রাণ খুলিয়া হাসিতেও দেয় না। রাজা বাহাদুর মিস ককে তাহার হাতির দিকে লইয়া গেলেন। পাশ ফিরিয়া দেখি গৌরবাবু ঠিক আমার পিছু লইয়াছেন। কি কারণে জানি না, আমার সম্বন্ধে অকপট বিশ্বাস জন্মিয়াছিল। হয়তো ভাবিয়াছিলেন প্রয়োজন হইলে আমি দৈহিক শক্তির সাহায্যেই বাঘকে কাবু করিতে পারিব। কিন্তু বাঘের এক থাবায় বুনো মহিষের স্কন্ধ যে দেহচ্যুত হইতে পারে, এ খবর তিনি জানিতেন না। আমার নিকটে আসিয়া এমন গদগদভাবে চাটুবাক্য প্রয়োগ করিতে লাগিলেন যে শেষ পর্যন্ত তাহাকে সঙ্গে লইতে স্বীকৃত হইলাম। যদিও জানিতাম গাছে উঠিবার সময় তাহার কবল হইতে মুক্তি পাইব। ইতিপূর্বে বলিয়াছি, তাঁবুর নিকটেই আসল জঙ্গল। অল্প সময়ের ভিতর আমরা গন্তব্যস্থানে আসিয়া উপস্থিত হইলাম। জঙ্গল ভাঙার দরকার নাই, রাজা বাহাদুরকে আগেই বলিয়াছিলাম। তিনি নিজেও তাহা জানিতেন। তথাপি বহুদূর হইতে বিটিংয়ের হুকুম দিলেন। আমি কৃতজ্ঞতার সহিত তাহার দিকে তাকাইলাম। সোজা কথায় দাঁড়ায় বাঘ আমার জন্যই ছাড়িয়া দিলেন। জঙ্গল ভাঙা অপর নিমন্ত্রিতদের আমোদ দেওয়ার অছিলা মাত্র। মনে মনে রাজা বাহাদুরকে সশ্রদ্ধ নমস্কার করিলাম। তিনি নিজে ভালো শিকারী। শিকারীর মন জঙ্গলে ঢুকলে কি হয় আমি জানি। তথাপি এই উদারতা নিজেকে স্বার্থপর মনে হইতেছিল। একবার ভাবিলাম রাজা বাহাদুরকে ডাকিয়া আনি, তাহার জঙ্গলের বাঘ তিনিই মারুন। আবার ভাবিলাম এখন সিদ্ধান্ত পরিবর্তনের সময় নাই। আমরা গাছের নিকটে আসিয়া আশ্চর্য হইলাম। সব সেখানে নাই। ভুতুরে কাণ্ডের মতো লাগিল। দূরবীন চোখে লাগাইয়া স্থানটি পরীক্ষা করিলাম। সবের পাশে উলু ঘাস খানিকটা থ্যাতলাইয়া গিয়াছে, অথচ বাঘের থাবার চিহ্ন নাই।
আমি নামিতে যাইতেছিলাম, কেটা আমাকে স্পর্শ করিল। সে জানিত উত্তেজনায় আমি কতটা মরিয়া হইতে পারি। কয়েক ঘণ্টার মধ্যে দিনের বেলা এত লোকের গণ্ডগোল সত্ত্বেও বা খাদ্যের আশেপাশে ঘোরে। সে কোথায় লুকাইয়াছে তাহা বলা শক্ত। তাহার উপর ৮-১০ ফুট খাড়াই ঘাস। মৃত মানুষটিকে কোথায় লুকাইয়াছে বাহির করিতে না পারিলে নির্দিষ্ট গাছে ওঠার কোনো মানে হয় না। বেলাও পড়িয়া আসিতেছিল। জঙ্গল ভাঙা শুরু হইয়াছে, কিন্তু কোনো স্টপস গাছে উঠে নাই। স্থানীয় লোকের ধারণা নরখাদকটি নাকি জাদু জানে। দূরে ছোট গাছ সশব্দে ভাঙিয়া পড়িতেছে। মাহুতের লে ধদ ইত্যাদি আদেশ শুনিতে পাইতেছি, অথচ বাঘের সাড়া নাই। ভালো ঠেকিতেছিল না। রাইফেল ভরিয়া দৃঢ়ভাবে গৌরবাবুকে কেটার সহিত বসিতে বলিলাম। নিতান্ত অনিচ্ছার সহিত তিনি আদেশ মানিলেন। কেটাও দোনলা লইয়া প্রস্তুত হইল। মাহুতের অভিজ্ঞতা ছিল। সে হাতিকে উলুখড়ের দিকে আগাইয়া দিল। সামান্য অগ্রসর হইতেই সে মাটিতে সুর ঠুকিতে আরম্ভ করিল। তাহার সমস্ত দেহে কম্পন অনুভব করিলাম। হঠাৎ বিকট শব্দ করিয়া সুর উঠাইল। তাহার পর পা ছাড়িতে আরম্ভ করিল। সামনেই দেখি মৃত ব্যক্তি পড়িয়া আছে। কিছুক্ষণ আগে ঊর্ধ্ব অঙ্গ প্রায় গোটা ছিল, এখন দেখি একদিককার পাজরা একেবারে নাই। কিছু আগেই বাঘ এখানে খাইতেছিল। মৃত ব্যক্তিকে কেন্দ্র করিয়া চারপাশ ভাঙিতে বলিলাম। অনতি বিলম্বে বেশ খানিকটা জায়গা পরিষ্কার হইয়া গেল, অথচ বাঘের কোনো চিহ্ন নাই। হাতি কিন্তু নিশ্চিতভাবে তাহার উপস্থিতির সংকেত করিতেছে। ফিরিয়া আবার আমাদের নির্দিষ্ট গাছের নিকট আসিলাম। সেখান হইতে পরিষ্কৃত জঙ্গল চমৎকার দেখা যায়। কেটাকে সব সরঞ্জাম লইয়া গাছে উঠিতে বলিলাম। সে বিনা দ্বিরুক্তিতে আজ্ঞা পালন করিল। উঠিবার সময় দেখিলাম সে পুরানো কায়দায় অটোমেটিক পিস্তল ও কুরকি যথাস্থানে রাখিয়াছে। পিছনে মোটা ওভারকোট ও পানীয়। কতকটা নিশ্চিন্ত হইলাম। গৌরবাবু তাহার বিরাট গোঁফ একেবারে আমার গালে ঠেকাইয়া শিশুর মতো কাতর স্বরে আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনিও কি গাছে উঠবেন? এ কী কাণ্ড! আমাকে একলা ফেলে আপনারা কি করছেন? কিছু না বলিয়া হাওদা হইতে হরাইজন্টাল বারে ঝোলার মতো ডাল ধরিয়া এক দোলায় যখন কেটার ওপর ডালে উঠিয়া গেলাম, তখন গৌরীবাবু আমাকে কি ভাবিতেছিলেন জানি না, ডালে বসিয়া দেখি তাহার মুখ ফ্যাকাশে হইয়া গিয়াছে। একটি কথা উচ্চারণ না করিয়া হাওদার পাদানিতে নামিয়া বসিলেন। তাহার পর পাঞ্জাবি খুলিয়া মাথা ঢাকিলেন। হাতে একটু নড়িতেই কোণে বউয়ের মতো মুখ নত করিলেন। আমার মজা লাগিতেছিল। রাজ সংসর্গে আসিলে কত রকম জীবের সহিত পরিচিত হইবার সুবিধা পাওয়া যায়। ইশারায় মাহুতকে লাইনে হাতি লইয়া যাইতে আদেশ করিলাম। অপর দিক হইতে তখনও জঙ্গল ভাঙার শব্দ শুনিতে পাইতেছি। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া উঠিয়াছে। ঝড় উঠিবার পূর্ব লক্ষণ। দিনের শেষ আলো প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে। সন্ধ্যার আলো আধারি আমাদিগকে চতুর্দিক হইতে ঘিরিতে আরম্ভ করিল। ভরসা ছিল শীঘ্রই পূর্ণিমার চাঁদ উঠিবে। মাঝে মাঝে জোনাকির ক্ষীণ আলো। দাদুরি জোলো হাওয়ার সুরে সুর মিলাইয়াছে। জঙ্গল ভাঙার শব্দ আর শুনিতে পাইতেছি না। হঠাৎ ঝিঝি পোকার ডাক থামিয়া গেল। শুকনা পাতার ওপর মশমশ আওয়াজ। উভয়ে শব্দ লক্ষ্য করিয়া বামে তাকাইলাম। একজোড়া খরগোশ। কিছুক্ষণ বাদে আবার খসখস শব্দ। পাতার ওপর গুরুভার জানোয়ারের পদবিক্ষেপ। রাইফেল ঠিক করিতে দেখি প্রকাণ্ড বরাহ। বিরত হইলাম। কেটা জানিত আমরা বরাহ শিকারে আসি নাই। ২-৪ ফোঁটা বৃষ্টি পড়িতে আরম্ভ করিয়াছে। কেটা আমার ওভারকোট আমার পিঠে ফেলিয়া দিল। সংকেতে জানাইলাম এখন নড়াচড়া ভালো নয়। চাঁদের আলো ও কুয়াশায় একটি ঘোলাটে পর্দার সৃষ্টি হইয়াছে। চলন্ত জানোয়ার দেখিবার পক্ষে ইহা মস্ত সহায়। আমরা একভাবে বসিয়া রহিলাম। বাঘের আচরণ ঠিক বুঝিতে পারিতেছিলাম না। কেটাকে বলিলাম যে সমস্ত রাত গাছে থাকিতে হইবে, পালা করিয়া জাগিতে হইবে। যে ঘুমাইবে সে ডালের সহিত নিজেকে বেল্ট দিয়া বাঁধিয়া লইলে অনেকটা নিরাপদ হইবার সম্ভাবনা আছে। সময়ক্রমে রাত্রের দিকে অগ্রসর হইতে লাগিল। টিপটিপ করিয়া বৃষ্টিও পড়িতেছে।
শীতকালের ঠান্ডা হাওয়া গরম শার্ট ভেদ করিয়া কাঁপুনি লাগাইতেছিল। কেটাকে ইশারা করিতেই ফ্লাস্ক খুলিয়া ব্র্যান্ডি দিল, তাহাকেও খাইতে বলিলাম। হঠাৎ কেটা সজোরে আমার পিঠে এক চর মারিল। সঙ্গে সঙ্গে তাহার মাথার খুলি উড়াইয়া দিব ভাবিলাম। সে অঙ্গুলির নির্দেশ করিয়া আমার পায়ের তলার ডাল দেখাইল। প্রকাণ্ড সাপ, ছিপছিপে আকার দেখিয়া অনুমান করিলাম লাউ ডগা। কেটার চর খাইয়া আমার পিঠ হইতে ছিটকাইয়া নিচের ডালে পড়িয়াছে এবং তথা হইতে নিচের দিকে নামিবার চেষ্টা করিতেছে। ভয়, উত্তেজনা ইত্যাদির একত্র যোগে সময়ের কথা প্রায় ভুলিয়া গিয়াছিলাম। নিকটবর্তী গাছের নিচু ডালে একটি পেচক বসিতে গিয়া উড়িয়া পলাইল। পাখার আওয়াজে নিস্তব্ধতায় ব্যাঘাত পড়িতেই মনে হইল শেয়ালের সহজ ডাক শুনি নাই। খটকা লাগিল, তবে বাঘ নিকটেই আছে নাকি? সন্দেহ হইল থাকিলে নিশ্চয় এতক্ষণ আসিয়া পড়িত, কারণ জল খাইবার একটিমাত্র ট্র্যাক। আমরা সেই মহড়াই আগলাইয়া আছি। বাঘের অদ্ভুত চরিত্র আমাকে অস্থির করিয়া তুলিতেছিল। কেটাকে আর খানিকটা ব্র্যান্ডি দিতে বলিলাম। সমস্ত জঙ্গলে একটি পোকার পর্যন্ত সাড়া নাই। ঝিঝি হঠাৎ থামিয়া গিয়াছে। অতি নিকটে ফেউয়ের ডাক শুনিলাম। কেটা আমার গাত্র স্পর্শ করিল। দেখিলাম পাশের আগাছা ভীষণভাবে নড়িতেছে। কই, কিছু তো দেখা যায় না। নিচের দিকে মুখ নামাইতে দেখিলাম বাঘ একেবারে আমাদের গাছের তলায় আসিয়াছে। কখন কিভাবে এবং কোন দিক দিয়া আসিল ভাবিবার সময় ছিল না। চোখ দুইটি যেন জ্বলন্ত টিকা, উপর দিকে তাকাইয়া আছে। বুঝিলাম গন্ধের দ্বারা আকৃষ্ট হয় নাই, আমাদের উপস্থিতি অনেক আগেই জানিতে পারিয়াছে। এমন জায়গায় আসিয়া দাঁড়াইয়াছে যে ভাইটাল পার্ট আন্দাজ করা শক্ত। সবের দিকে অগ্রসর হইলে সমস্ত শরীরটা দেখিতে পাই, কিন্তু ওদিকে তার চেষ্টা মাত্র নাই। হঠাৎ সামনের দুই পা গাছের উপর তুলিয়া সোজা হইয়া দাঁড়াইল। মনে হইল ওপরে উঠিবার চেষ্টা করিতেছে। কিছুক্ষণ আছড়াইয়া নিচে নামিল। গাছটি একবার প্রদক্ষিণ করিল। ইহার ভিতর এক মুহূর্তের জন্য তাহাকে সুবিধামতো পাইলাম না। হয় গাছের ডাল আসিয়া বন্দুকের নলের সামনে পড়ে, নয় এক গুলিতে শেষ করিবার মতো উপযুক্ত স্থানে দেখিতে পাই না। ভুল জায়গায় গুলি করিয়া এত বড় বাক্যে খেপাইয়া তুলিবার ইচ্ছা ছিল না। হঠাৎ সমস্ত জঙ্গল প্রতিধ্বনিত করিয়া বাঘ গর্জন করিয়া উঠিল। তাহার পরই লাফ মারিয়া সামনের ঝোপে চলিয়া গেল। এই বিচিত্র আচরণের কারণ অনুমান করিতে পারিলাম না। সাপ দেখিয়া বাঘ ভয় পায় না তো? লাউডোগা সাপটিই হইবে। 2-1 মিনিট এইভাবে কাটিল। ভাবিলাম বাঘ আর এদিকে আসিবে না। অকস্মাৎ বজ্রনাথের মতো হুঙ্কার দিয়া বাঘ ঝোপ হইতে লাফ মারিল। এবার তাহার থাবা কেটার পায়ের ঠিক 1 হাত তলায় পড়িল। আবার নিমেষে কোথায় লুকাইল। অনেক মানুষকে বাঘ দেখিয়াছি, কিন্তু ইহার চরিত্রের সহিত তাহাদের মিল নাই। আমরা ছাড়া আর কোনো দিকে তার লক্ষ্য নাই। আচরণ দেখিয়া মনে হইতেছিল গোড়া হইতে গাছে ওঠা পর্যন্ত সব কিছুই সে দেখিয়াছে, অথচ দুপুরবেলা আক্রমণ করে নাই কেন? অমন সুবিধা পাইয়া ছাড়িয়া দিল কেন? আবার সামনেই ফেউ। উত্তেজনায় উন্মাদের মতো হইয়া উঠিলাম। বাঘের পিছু লইবার জন্য প্রস্তুত হইলাম। কেটা জোরে হাত ধরিল। আমি সজোরে তাহার গণ্ডে এক চর বসাইয়া দিলাম। এক মুহূর্তের জন্য বেহুশের মতো হইয়াছিল। সামলাইয়া লইয়া আমার পা ধরিল। সেদিকে দিকপ্রাত করিলাম না। মাটিতে নামিব ঠিক করিলাম। হয় বাঘ মরিবে, না হয় আমি মরিব। কোনো কথা না বলিয়া নামিবার সময় কেটার কোমর হইতে পিস্তল ছিনাইয়া লইলাম। এবার আপত্তি করিল না। সে জানিত কোনো ফল হইবে না। নিজেও দোনলা লইয়া আমার সহিত মাটিতে নামিল। 1 সেকেন্ডও অতিবাহিত হয় নাই। দেখিলাম সামনের ঝোপ নড়িয়া উঠিল। বাঘ আমাদের সামনে দাঁড়াইয়া। তাহার গর্জনে সমস্ত জঙ্গল কম্পিত হইয়া উঠিল। মনে হইল বধির হইলাম। হৃদয়ের স্পন্দন ক্রিয়া বন্ধ হইবার মতো হইল। চক্ষুর পলক পড়িবার পূর্বেই লক্ষ্য করিলাম বাঘ মাটিতে নাই, শূন্যে উঠিতেছে। এই সব ঘটনা মুহূর্তের ভিতর ঘটিতেছিল। বাঘ লাফ মারার সঙ্গে সঙ্গে কেটা পরের পর 2 নলার গুলি চালাইল। লক্ষ্য করিবার অবস্থা আমার ছিল না।
সম্পূর্ণ যে জ্ঞান ছিল তাহাও বলিতে পারি না। যতটুকু মনে পড়ে তাহাতে পিস্তলের ঘোড়া বহুবার টিপিয়াছিলাম। তাহার পর কল্পনাতীত ওজনের ধাক্কা সামলাইতে পারি নাই, অচেতন হইয়া পড়িয়াছিলাম। তখন রৌদ্র উঠিয়াছে, আমি ক্যাম্প খাটে শুইয়া আছি। পাশে চেয়ারে আসেন ডাক্তার ও রাজা বাহাদুর। রাজা বাহাদুর জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন? প্রশ্নটা অদ্ভুত লাগিল। আমার হইয়াছে কি যে কেমন আছি? পাশ ফিরিতে গিয়া পিঠে অত্যন্ত বেদনাবোধ করিলাম। ধীরে ধীরে গত রাত্রের ঘটনা মনে আসিতে লাগিল। কেটার জন্য মন অস্থির হইয়া উঠিল। উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিলাম, কেটা কোথা? সে কেমন আছে? রাজা বাহাদুর উত্তর করিলেন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জখম গভীর না হলেও সেপ্টিক হবার ভয় থাকায় এখানে রাখা হয়নি। প্রথমটা মন বিশ্বাস করিতে রাজি হইল না। ভাবিলাম আমাকে সান্ত্বনা দিবার জন্য গল্প বানাইয়া বলিলেন। কেটা হয়তো বাঁচিয়া নাই। রাজা বাহাদুরের দুই হস্ত নিজের মুঠার মধ্যে চাপিয়া ধরিয়া আবার প্রশ্ন করিলাম, সে বেঁচে আছে তো? উত্তর দিলেন, আমি মিথ্যা বলিনি, তবে সে হাতে আঁচড় খেয়েছে। এখানে ফার্স্ট এড সব দেওয়া হয়েছে, আপনি নিশ্চিন্ত থাকুন। তাহার পর কিভাবে মৃত ব্যাঘ্রসহ আমাদের জঙ্গল হইতে আনিয়াছিলেন তাহার বর্ণনা করিলেন। বাঘের ঘন ঘন গর্জনের সহিত একাধিকবার বন্দুকের আওয়াজ শুনিয়া রাত্রেই সার্চ পার্টি লইয়া খুঁজিতে বাহির হইয়াছিলেন। কোন গাছে উঠিয়াছিলাম মাহুত জানিত, দিগ্ভ্রম হয় নাই। সঙ্গে অনেক উজ্জ্বল সার্চ লাইট থাকায় অল্প সময়ের ভিতর আমাদের বাহির করিতে পারিয়াছিলেন। বিবরণ শেষ করিয়া বাঘ আনিতে আদেশ করিলেন। প্রায় ৮-১০ জন লোক ৩টি বাঁশে ঝুলাইয়া বাঘকে আনিল। দেখিলাম মৃত রাক্ষসের অসার মূর্তি। আমাকে থাবার মধ্যে পাইলেও অক্ষত অবস্থায় ছিলাম কেন অনুমান করিলাম। লাফ মারিবার সময় শূন্য পথেই তাহার প্রাণবিয়োগ হইয়াছিল। যে ধাক্কায় আমি পড়িয়া গিয়াছিলাম তাহার পিছনে ছিল মাত্র প্রাণহীন মাংসপিণ্ডের অকর্মণ্য বেগ। এত বেলা পর্যন্ত ছাল ছাড়ানো হয় নাই কেন জিজ্ঞাসা করিতে রাজা বাহাদুর হাসিয়া উত্তর করিলেন, আপনার নিজের হাতের শিকার, সম্পূর্ণ জন্তুটি আপনাকে না দেখিয়ে খালপোষ করাতে পারিনি। কোথায় গুলি লাগিয়াছে জানিবার জন্য উৎসুক হইয়া উঠিলাম। বাঘের দেহটা নিকটে আনিতে দেখিলাম বন্দুক ও পিস্তলের গুলি মাথার ৩-৪ জায়গায় এফর ওফর করিয়া দিয়াছে। পিছনের একটি পা প্রায় দেহ হইতে বিচ্ছিন্ন, কেবল চামড়ায় ঝুলিতেছে। লক্ষ্য করিলাম কেটার কুর্কি প্রভুকে বাঁচাইবার শেষ চেষ্টার প্রমাণস্বরূপ তখনও বাঘের পিঠে আমূল বিদ্ধ হইয়া রহিয়াছে। অস্থি ভেদ করিয়া সমস্ত অস্ত্রটি আমূল প্রবেশ করাইতে কতখানি মরিয়া হইতে হইয়াছিল বোঝা শক্ত নয়। প্রাণের প্রতি সামান্য মমতা থাকিলে কেহ এতটা সাহস দেখাইতে পারিত না। নিজের অজ্ঞাতে চোখে জল আসিয়া পড়িল। চক্ষু মুদ্রিত করিলাম। ক্লান্তিও বোধ হইতেছিল। ৩-৪ দিনের বিশ্রামে বেশ সুস্থ হইয়া উঠিলাম। কেটার সংবাদ রাজা বাহাদুর সওয়ার দ্বারা আনাইয়াছিলেন। সে ভালোই আছে। আজ তার স্বহস্তে লিখিত চিঠি পাইয়াছি। আমাকে দেখিবার জন্য অস্থির হইয়া উঠিয়াছে। আমি যে বাঁচিয়া নাই একথা সে লিখিতে পারে নাই, কিন্তু সন্দেহের আভাস অনেক স্থলেই সুস্পষ্ট। সপ্তাহ প্রায় শেষ হইতে চলিল। রাজা বাহাদুর ক্যাম্প উঠাইতে আদেশ দিয়াছেন। একদিন সকালে ব্রেকফাস্ট শেষ করিয়া আমরা হাতিতে উঠিলাম। এবার হাউদা ছিল না, সেগুলি গরুর গাড়িতে পাঠানো হইয়াছে। সাথী হইলেন গৌরবাবু ও তৎসহ তরুণ জমিদার। হিন্দু সমাজে জন্মিয়াছি, সুতরাং সংস্কারগুলি বাদ দিয়া শিক্ষা পাই নাই। যত অঘটনের জন্য গৌরবাবুকেই নিমিত্ত করিলাম। পিছু ডাক কোনো সমাজে মঙ্গলজনক মনে করে না। গৌরবাবু ইচ্ছা করিয়া এই কার্য করিয়াছিলেন। শিকারে বাহির হইবার সময় ১ ঘণ্টা ধরিয়া চুল আশ্রাইতে কে মাথার দিব্যি দিয়াছিল? প্রতিশোধ লইবার জন্য সুযোগ খুঁজিতেছিলাম। সন্ধ্যার প্রারম্ভেই আমরা রাজপ্রাসাদে দেখিতে পাইলাম। আর কিছু দূর অগ্রসর হইতে পারিলেই জলার পচা পাক অতিক্রম করিয়া পাকা রাস্তায় উঠিতে পারি। এমন সময় সামনের হাতির সহিত আমাদের হাতির কি মনোমালিন্য ঘটিল। ২ হাতি ফিরিয়া দাঁড়াইতেই আমাদেরটা এমন গাঝাড়া দিল যে তরুণ জমিদার ও গৌরবাবু ৪ জামা হইতে ছিটকাইয়া পাকে পড়িলেন। ৪ জামা হইল নিচু তক্তপোষের মতো বসিবার আসন। ভাগ্যক্রমে পিছনে পড়িয়াছিলেন,
তাহা না হইলে বিপদের সম্ভাবনা ছিল। ইতিমধ্যে অপর হাতি রণে ভঙ্গ দিয়া লাইনে যোগ দিল। আমাদের হাতি ঠান্ডা হইয়াছে। ফিরিয়া দেখি ডুব জল না হইলেও গৌরবাবু হাবুডুবু খাইতেছেন, আর তরুণ জমিদার বাঁচান বাঁচান বলিয়া চিৎকার করিতেছেন। আমি বেশ খুশি হইয়া উঠিলাম। এই জাতীয় মরা তরুণদের ওপর জাতক্রোধ তো ছিলই, অধিকন্তু গৌরবাবু পাকে হাবুডুবু খাইতেছেন দেখিয়া ভারী একটা পাশবিক আনন্দ বোধ করিতেছিলাম। বেশিক্ষণ এইভাবে রাখা সুবিধার নয় ভাবিয়া মাহুতের পাগড়ি পাক দিয়া নিচে নামাইয়া দিলাম। উহার সাহায্যে দুইজনকেই পরে পরে ঝুলাইয়া তুলিলাম। গৌরবাবু হাওদায় উঠিয়াই তরুণ জমিদারকে জিজ্ঞাসা করিলেন, আমার চুলটা ঠিক আছে তো? আমি দেখিলাম চুল যে অবস্থাতেই থাক, উহা ডেকোরেশন হইয়া উঠিয়াছে। বলিলাম, গৌরবাবু, আপনার মাথায় জোক। বলিতেই তিনি প্রায় অজ্ঞান হইবার জোগাড় করিতেছিলেন। আমি পাগড়ির সাহায্যে সেগুলি ফেলিয়া দিলাম। তাহার পর গৌরবাবু কর্ণ ও নাসিকা মর্দন করিতে লাগিলেন। আমার মনে হইল নাক এবং কানও যোগ বাদ দেয় নাই। জিজ্ঞাসা করিলাম, বড্ড জ্বালা করছে? তিনি উত্তর করিলেন, জ্বালা জ্বালা না মশাই, এই নাক কান মলছি, আর কখনো আপনাদের সঙ্গে শিকারে আসব না। আমি বলিলাম, আপনার আসা উচিত নয়, কারণ জঙ্গলের মধ্যে চুল সামলানো কষ্টসাধ্য ব্যাপার। তরুণকে বাহিরে কিছু বলিলাম না, কিন্তু মনে মনে বলিলাম, তোমরা চিড়িয়াখানায় আরাম কেদারায় বসিয়া শিকার অভ্যাস করো না কেন?